গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ ৬ষ্ঠ পর্ব। কবির সাহেব সাধারণত অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠেন। হাত মুখ ধুয়ে হ্যারিকেন জ্বালিয়ে তার পড়ার টেবিলে বসেন। জরুরি লেখালেখির কাজগুলি সূর্য ওঠার আগেই সেরে ফেলা হয়। আজ তেমন কোনো জরুরি লেখালেখির ব্যাপার নেই। অভ্যাস বশে লেখার টেবিলে বসেছেন। শুধু শুধু বসে থাকার কোনো মানে হয় না। তিনি একটি প্রবন্ধ লিখতে বসলেন। প্রবন্ধের নাম স্বাধীনতা। প্রথমে ইচ্ছে ছিল মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের ভূমিকা বিষয়ে কিছু লিখবেন। প্রতিটি লেখারই নিজস্ব প্রাণ আছে, সে লেখাকে ঘুরিয়ে দেয়। এই লেখাটিও সেরকম হল। ৩ পৃষ্ঠা লেখার পর কবির সাহেব লক্ষ্য করলেন দেশের স্বাধীনতার প্রসঙ্গে না লিখে তিনি লিখছেন ব্যক্তিগত স্বাধীনতার প্রসঙ্গে। তিনি ভুরু কুঁচকে লেখাটির দিকে তাকিয়ে রইলেন। তার বয়স হয়ে যাচ্ছে, যা ভাবছেন তা লিখতে পারছেন না। এটা বয়সের লক্ষণ, জরার লক্ষণ। সময় কি তাহলে শেষ হয়ে আসছে? তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মানুষের মতো এমন শক্তিধর একটি প্রাণী এত ক্ষীণ আয়ু নিয়ে আসে কেন? একটি কচ্ছপ বাঁচে ২৫০ বছর। কচ্ছপের ২৫০ বছর বাঁচার কোনো প্রয়োজন নেই। জীবনের অপচয়। শকত উঠে পড়েছে। সে সাড়া শব্দ করে ডন বৈঠক করছে। বিরক্ত হয়ে তাকালেন শওকতের দিকে। গুনে গুনে সে ৫০টা ডন দিবে, তারপর কেরোসিন কুকার জ্বালিয়ে চা বানাতে বসবে। বিরাট এক জাম বাটিতে শরবতের মতো মিষ্টি চা এনে টেবিলে রেখে গাল ভর্তি হাসি দিয়ে বলবে, স্যার চা। তিনি চা খান না। বহুবার এই কথা শওকতকে বলা হয়েছে, কোনো লাভ হয়নি। সে কাজ করে তার নিজের ইচ্ছায়। অন্য কেউ কি বলছে না বলছে তার কোনো তোয়াক্কা করে না। তার ধারণা সকালবেলা এক বাটি চা দিয়ে সে স্যারের সেবা করছে এবং স্যারের আপত্তিটা মৌখিক। আসলে তিনি মনে মনে খুশি হন। শওকত তার সঙ্গে এসে জুটেছে মাস ৩ হয়। তবে কবির সাহেবের সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের। নীলগঞ্জ স্কুলে ক্লাস 7-এ পড়বার সময় সে উধাও হয়ে যায়। কোথায় আছে কি কেউ বলতে পারে না। মাসখানেক পর খবর পাওয়া যায় সে এক সার্কাস পার্টিতে ঢুকে সোহাগী চলে গেছে। নিউ অপেরা সার্কাস, খুব বড় দল। কবির সাহেব খবর পেয়ে সোহাগী চলে যান এবং তাকে কান ধরে নীলগঞ্জে নিয়ে আসেন। কানে ধরা কথাটা মুখের কথা না। সোহাগী থেকে নীলগঞ্জ আসার পথটা তিনি সত্যি সত্যি তার কান চেপে ধরেছিলেন। পরবর্তী ১ বছর কোনো রকম ঝামেলা হয় না। সে ক্লাস 8-এ প্রমোশন পায়। ক্লাস 8-এই সে মহা গুন্ডা হিসেবে নীলগঞ্জে মোটামুটি একটা ত্রাসের সৃষ্টি করে। নীলগঞ্জ চেয়ারম্যান সাহেবের ছোট মেয়ের জামাইয়ের সঙ্গে কি একটা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করে এবং লাথি মেরে তার পা ভেঙে ফেলে। কবির সাহেব খবর পেয়ে বেত হাতে তাকে ধরতে যান। তার কোনো খোঁজ পাওয়া যায় না। তার বাবা গ্রামে দরবার ডেকে তাকে ত্যায্যপুত্র করে দেন। পুত্রের প্রতি বিরাগবশত অবশ্য এটা করা হয় না, করা হয় চেয়ারম্যান সাহেবের রোষের হাত থেকে বাঁচার জন্যে। চেয়ারম্যান হাজী খবিরউদ্দিন খুব সহজ লোক না। যাই হোক, পরবর্তী ৪ বছর শওকতের কোনো সন্ধান পাওয়া যায় না। উড়ো খবর আসে সে চলে গেছে আসাম। এত জায়গা থাকতে আসাম যাবার কারণটি কারো কাছেই পরিষ্কার হয় না। ৪ বছর পর এক সকালবেলা কবির সাহেব দেখেন তার বাড়ির বারান্দায় শওকত ঘুমাচ্ছে। চেনার উপায় নেই, বিশাল জওয়ান। কিরে, তুই কোত্থেকে? স্যারের শরীরটা ভালো? আমি ভালো। তুই এসেছিস কখন? রাইতে। বাড়ি যাস নাই? না, বাড়ি গিয়ে কি হইব? এইখানেই থাকবি নাকি? হুম। কবির সাহেবের ধারণা কিছুদিন থাকবে, তারপর নিজের জায়গায় ফিরে যাবে। কিন্তু এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খাচ্ছে দাচ্ছে, আছে নিজের মতো। এর মধ্যে খবর পেয়েছেন সে খবিরউদ্দিনকে শাসিয়ে এসেছে। বলে এসেছে বেশি তেড়িবেড়ি করলে বিলের মধ্যে পুইত্তা থুইয়াম। ভয়াবহ ব্যাপার। কবির সাহেব শরবতের মতো মিষ্টি চায়ের খানিকটা খেলেন। সূর্য উঠি উঠি করছে।
বেরিয়ে পড়বার সময় হয়েছে। সূর্য ওঠার আগেই তিনি সমস্ত গ্রামে একটা চক্কর দিয়ে আসেন। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা প্যাঁচ প্যাঁচে কাদা হয়ে আছে। পা রাখা মাত্রই দেবে যাচ্ছে। কবির সাহেব চটি খুলে ফেললেন, পাজামা হাঁটু পর্যন্ত তুললেন। এক হাতে একটি ছাতি নিয়ে সাবধানে পা ফেলে এগুতে লাগলেন। আকাশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি শুরু হবার সম্ভাবনা। এইরকম দিনে না বের হলেও চলত, কিন্তু অভ্যাস হয়ে গেছে। সকালে না ঘুরলে মনে হয় দিনটা ঠিকমতো শুরু হল না, কিছু একটা যেন বাকি রয়ে গেল। সূর্য এখনো ওঠেনি, কিন্তু গ্রাম জেগে উঠেছে। শহরের সাথে গ্রামের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই শহরের মানুষেরা কখনো সূর্যোদয় দেখে না। কবির সাহেবের মনে হল সূর্যোদয় দেখাটা অত্যন্ত জরুরি। এই দৃশ্যটি মানুষকে ভাবতে শেখায়, মন বড় করে। কবির সাহেবের পরক্ষণেই মনে হল মন বড় করে ধারণাটা ঠিক না। গ্রামে অত্যন্ত ছোট মনের মানুষদের তিনি দেখেছেন। মন ছোট বড় ব্যাপারটির সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্ক বোধহয় নেই। মাস্টার সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো কুদ্দুস? জি মাস্টার সাহেব, আপনার দোয়া। যাও কোথায় এত সকালে? স্টেশনে যাই, ঢাকা যাওয়ার দরকার। ট্রেন তো সকাল 10টায়, এখনই কোথায় যাও? কুদ্দুস কিছু বলল না। কবির সাহেবকে এগিয়ে যাবার সুযোগ করে দেবার জন্যে সে প্রায় রাস্তায় নেমে গেল। কবির সাহেব গম্ভীর গলায় বললেন, স্টেশনে এতক্ষণ বসে বসে শুধু সময় নষ্ট করবে, এটা ঠিক না। অশিক্ষার জন্য এটা হচ্ছে। 10টার ট্রেন, বসে থাকবে 6টার সময়। মাস্টার সাহেবের শরীরটা বালা? হ্যাঁ, ভালোই। কুদ্দুস তার পেছন পেছন আসতে লাগল। দুজনে হাঁটছে নিঃশব্দে। রাজারামের পুকুর ঘাট পর্যন্ত এসে কবির সাহেব বললেন, তুমি তো উল্টো দিকে আসছো কুদ্দুস, স্টেশনে যাবে, স্টেশনে যাও। জি আচ্ছা। কুদ্দুস উত্তরের সড়কের পথ ধরল। কবির সাহেব পুকুরে পা ধোয়ার জন্য নামলেন। পা ধোয়া অর্থহীন, আবার কাদা লাগবে। কিন্তু রাজারামের এই পুকুরের কাছে এলেই পানিতে হাত পা ডোবাতে ইচ্ছে করে। বিশাল দিঘি, আয়নার মতো স্বচ্ছ পানি। এই ঘোর বর্ষায়ও এর জল কাকের চোখের মতন স্বচ্ছ। হাত পা ধুতে ধুতেই কবির সাহেব লক্ষ্য করলেন ভিক্ষার ঝুলি নিয়ে দুজন ভিখিরি যাচ্ছে। এই দৃশ্যটি নতুন। গ্রামের মানুষজন সহজে ভিক্ষা করে না। এরা কি এই গ্রামেরই নাকি? তিনি হাত ইশারা করে ডাকলেন, না, এরা এই গ্রামের না। কবির সাহেব কৌতূহলী হয়ে প্রশ্ন করতে লাগলেন, বাড়ি কোন গ্রামে? কতদিন ধরে ভিক্ষা করছ? বসত বাড়ি আছে? ছেলে মেয়ে নেই? ভিক্ষা করতে কত দূর যাও? রাতে নিজ গ্রামে ফিরে যাও না থেকে যাও? ওরা বেশ আগ্রহ নিয়েই প্রশ্নের জবাব দিল। গ্রামের ভিক্ষুকেরা শহরের ভিক্ষুকদের মতো নয়, এরা কথা বলতে পছন্দ করে। জীবন সম্পর্কে আগ্রহ এখনো আছে। কবির সাহেব হাত মুখ ধুয়ে দাঁড়াতেই ওদের একজন চিকন সুরে বলল, চাচা মিয়া, 8 আনা পয়সা দেন। কবির সাহেব গম্ভীর গলায় বললেন, আমি ভিক্ষা দিই না। ওরা মুখ চাওয়াচাওয়ি করল। তিনি উত্তরের সড়ক ধরলেন। সূর্য উঠে গেছে, এখন আর হাঁটতে ভালো লাগবে না। গ্রামে ভিক্ষুক বাড়ছে, খুব খারাপ লক্ষণ। এটা হতে দেয়া যায় না। গ্রাম হচ্ছে উৎপাদনের জায়গা, এখানে ভিক্ষুক তৈরি হলে চলবে কিভাবে? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রকিব, ভালো আছো? জি স্যার। একটু বসবেন না? না, আরেক দিন। রকিব সঙ্গে সঙ্গে আসতে লাগল। সে গ্রামে থাকে না, রাজশাহীতে ফুড সাপ্লাইয়ের কাজ করে। অল্প দিনের মধ্যেই পয়সা কড়ি করে ফেলেছে। বাড়ি এসেছে ঘর পাকা করার জন্যে। স্যার, একটা দোনালা বন্দুক নিলাম। তাই নাকি? বন্দুক কেন? একটা বন্দুক থাকলে স্যার ডাকাতি হয় না। জানেন তো আশেপাশে খুব ডাকাতের উপদ্রব। তাই নাকি? জানি না তো। খুব হইতেছে স্যার, এই গ্রামেও হবে। বন্দুকটা কিনলাম এই জন্যেই। আসেন না স্যার, একটু দেখে যান। বন্দুক টন্দুকের ব্যাপারে আমার উৎসাহ নেই রকিব। বন্দুক দিয়ে কিছু হয় না। কথাটা বলেই তার মনে হল
কথাটা ঠিক হল না। মুক্তিযুদ্ধ বন্দুক দিয়েই করতে হয়েছে। বন্দুক একটা অত্যন্ত দরকারি জিনিস। রকিব, জি স্যার। এই যে বন্দুক দিয়ে কিছু হয় না তোমাকে বললাম, কথাটা ঠিক না। বন্দুকের দরকার আছে। তা তো আছেই স্যার। গ্রামে এক বাড়িতে বন্দুক আছে শুনলে সেই গ্রামে আর ডাকাত আসে না। তাই নাকি? জি স্যার। তোমার বন্দুক বাড়িতে থাকবে? জি। তুমি আছো কতদিন? 1 সপ্তাহ থাকবো স্যার। কাল একবার আসবো আপনার কাছে। কোনো কাজে না এমনি সাক্ষাৎ? একটা কাজ আছে স্যার। আচ্ছা ঠিক আছে। কখন আসলে পাওয়া যাবে আপনাকে? সব সময়? যাব কোথায়? ঘরেই থাকি সারাদিন। রকিব বিদায় নিতে গিয়ে পা ছুঁয়ে সালাম করল। এটা একটা নতুন ব্যাপার। কোনো উদ্দেশ্য আছে কি? উদ্দেশ্য ছাড়া আজকাল কেউ কিছু করে না। তিনি ভুরু কুঁচকালেন। গুড়গুড় করে মেঘ ডাকছে, বৃষ্টি হবে বোধহয়। খবর পেয়েছিলেন শিয়ালজানি খালে পানি বাড়ছে। খুব খারাপ লক্ষণ। বন্যা এই বছরে কি হবে? একটু ঘুরে শিয়ালজানি খালটা দেখে গেলে হয়। একটা বাঁধ টাধ দেবার ব্যবস্থা করা দরকার। প্রতি বছর বন্যা হলে তো সবাই ভিখিরি হয়ে যাবে। চিন্তিত মুখে তিনি শিয়ালজানি খালের দিকে রওনা হলেন। ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগল। সঙ্গে ছাতা আছে, কিন্তু ছাতা মেলতে ইচ্ছা করছে না। পথে যেতে যেতে তার মনে হল আর দেরি করা ঠিক হচ্ছে না, কাজে হাত দেয়া দরকার। মানুষ কচ্ছপ নয়, সে 250 বছর বাঁচে না, অল্প কিছুদিন বাঁচে। যা করবার এই অল্প সময়ের মধ্যেই করতে হবে। শুরু করতে হবে একা, তারপর অনেকেই এসে দাঁড়াবে পাশে। কোনো সৎ কাজে মানুষের অভাব হয় না। মানুষ এক সময় না এক সময় পাশে এসে দাঁড়ায়। তার পাশেও লোকজন এসে দাঁড়াবে। ছাত্রদের কাছে চিঠি লিখতে হবে, দেখা করতে হবে সবার সাথে। অনেক কাজ। শিয়ালজানি খালের পাড়ে কবির সাহেব দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ছাতা মেলতে হয়েছে শেষ পর্যন্ত। পানি সত্যি সত্যি অনেকখানি বেড়েছে। ছোট একটা খাল, কিন্তু কত অল্প সময়ের মধ্যে বিশাল হয়ে যেতে পারে। এরকম নজির আছে। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খালে পানি বাড়তাছে? এই বছর কিন্তু পানি হইত না। বুঝলে কিভাবে? পরপর 2 সন বান হয় না। তারপর পানিটা দেখেন, ভারী পানি। বানের পানি হয় পাতলা। তাই নাকি? জি। ভারী পাতলা বোঝো কিভাবে? হাতে নিলেই বোঝন যায়। কবির সাহেব অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, খালের তীর বরাবর বাঁধ দেবার ব্যবস্থা করব, বুঝলে মজনু মিয়া? এইটা সম্ভব না মাস্টার সাহেব। কবির সাহেব রাগী গলায় বললেন, অসম্ভব বলে কোনো জিনিস নেই মজনু মিয়া, সবই সম্ভব। মানুষের ক্ষমতা খুব বেশি। অবশ্য বেশিরভাগ মানুষই তা জানে না। আসো, ছাতার নিচে আসো, ভিজছ কেন? মজনু মিয়া হাসতে হাসতে বলল, ভিজতে ভালো লাগে মাস্টার সাহেব। মজনু মিয়ার দাড়ি বেয়ে বৃষ্টির পানি পড়ছে ফোঁটা ফোঁটা হয়ে। ভালো লাগছে দেখতে। তিনিও ছাতি নামিয়ে ফেললেন। মজনু অবাক হয়ে বলল, ও মাস্টার, ভিজতেছেন তো? বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে। মজনু মনে মনে ভাবল, আমাদের মাস্টার খুব পাগলা কিসিমের আছে। সন্ধ্যার দিকে খবর এলো শিয়ালজানি খালের পানি অনেকখানি বেড়েছে। এই হারে বাড়তে থাকলে রাতের মধ্যেই গ্রামে ঢুকবে। নীলগঞ্জের সমস্ত মানুষ শঙ্কিত। খালের পাশে লোকজন আছে। অবস্থা তেমন দেখলে হাঁক ডাক দেবে। কবির সাহেব সন্ধ্যা থেকেই চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। সকালবেলা বৃষ্টিতে ভেজা ঠিক হয়নি, জ্বর এসে গেছে। গলা ব্যথা করছে, ঢোক গিলতে পারছেন না। বয়সের লক্ষণ। শরীর বলছে, এখন আর আমাকে দিয়ে যা ইচ্ছে তা করিয়ে নিতে পারবে না। আমার দিন ফুরিয়ে আসছে। শওকত ঘুরছে শুকনো মুখে। তার খুব ইচ্ছা একজন ডাক্তার নিয়ে আসে। কবির সাহেব রাজি নন। সামান্য জর্জারিতে ডাক্তার কি?
তাছাড়া এই গ্রামের ডাক্তার নেই। বৃষ্টির মধ্যে যেতে হবে ফটিকখালি, কোনো অর্থ হয় না। শকত কাচুমাচু মুখে বলল, একটু সিরা ভিজায় দেই, খান? না। রুটি বানায় দেই, দুধ দিয়া চিনি দিয়া খান? কিছু খাবো না রে শওকত, তুই যা, পানির অবস্থাটা কি খোঁজ নিয়ে আয়। না খাই থাকবেন সারা রাত? একটা কথা মন দিয়ে শুন শওকত, এদেশের লক্ষ লক্ষ মানুষ পেটে খিদা নিয়ে ঘুমাইতে গেছে, সুস্থ মানুষ। আর আমি তো অসুস্থ, খেতে ইচ্ছা করছে না। আমি একবেলা না খেলে কিছু আসবে যাবে না। কবির সাহেবের মন অন্য একটি কারণেও বেশ খারাপ। ঢাকা থেকে হঠাৎ নীলু তাকে একটা দীর্ঘ চিঠি লিখেছে। সে চিঠিতে শাহানার সেকেন্ড ডিভিশনে ম্যাট্রিক পাশের খবরের সঙ্গে তার বোন বিলুর মৃত্যু সংবাদ আছে। শেষ লাইনটিতে সে লিখেছে, মামা, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আপনি আমাকে বলেন তো, এত কষ্ট কেন মানুষের? চিঠি পড়ে তিনি চোখ মুছেছেন। এটাও বয়সের লক্ষণ। মন দুর্বল হয়ে গেছে, সামান্যতেই চোখ ভিজে ওঠে। দুপুর রাতে শওকত খবর নিয়ে এলো, পানি কমতে শুরু করেছে। এই খবরের আনন্দেই সম্ভবত কবির সাহেবের জ্বর কমে গেল। তিনি হাসি মুখে বললেন, একটু যেন খিদে লাগছে রে শওকত। ভাত খাইবেন? দে, 4টা ভাতই খাই। তরকারি কি? খৈলসা মাছ ড্যাঙ্গা দিয়ে রাঁধছি, মাসির ডাল আছে। দে, খেয়েই ফেলি 4টা। খেতে খেতেই তিনি মনস্থির করলেন আগামীকাল ভোরে ঢাকা যাবেন। সুখী নীলগঞ্জের কাজে হাত দেয়া দরকার। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। শওকত। জি স্যার? কাল ঢাকা যাব, তুইও আমার সঙ্গে চল। জি আচ্ছা। বড় একটা কাজে হাত দিব, সুখী নীলগঞ্জ। নীলগঞ্জের মানুষের আর কোনো দুঃখ থাকবে না। শওকত তাকিয়ে থাকল। এই অদ্ভুত মানুষটিকে সে খুব পছন্দ করে। সেও মজনু মিয়ার মতো মনে মনে ভাবল, আমাদের স্যারটা খুব পাগলা। কবির সাহেব যাবেন ঢাকা। ভৈরব রেল স্টেশনে আটকা পড়ে গেলেন। এক গ্লাস পানি খাবার জন্য স্টেশনের পাশের একটা হোটেলে ঢুকেছেন। ক্যাশ বাক্স নিয়ে বসা মোটাসোটা একটি লোক হাঁ করে তাকিয়ে রইল, যেন ভূত দেখছে। কবির সাহেব বললেন, সালাম আলাইকুম। লোকটি জবাব দিল না। পানি খাবো, 1 গ্লাস পানি দেয়া যাবে? লোকটি লাফিয়ে উঠল। কবির সাহেব ব্যাপারটা বুঝতে পারলেন না। স্যার, আমি আপনার ছাত্র। ভালো আছো বাবা? আমার নাম স্যার ফজল। ফজল পা ছুঁয়ে সালাম করল। তার মুখ দেখে মনে হচ্ছে সে কি করবে ভেবে পাচ্ছে না। পানির গ্লাসের জন্য নিজেই ছুটে গেল, কিন্তু ফিরে এলো পানি ছাড়াই। স্যার, বাড়ির চলেন, বাড়িতে পানি খাবেন, কাছেই বাড়ি, 2 মিনিট লাগবে। ঢাকার গাড়ি ধরব ফজল। আমি স্যার গাড়িতে তুলে দিব। পানিটা এখানেই খেয়ে গেলে হতো না? বাড়িতে খাবেন স্যার। ফজল কবির সাহেবের হাত থেকে ব্যাগ প্রায় ছিনিয়ে নিল। কবির সাহেব হাঁটতে শুরু করলেন। এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হয়। অদ্ভুত অদ্ভুত জায়গায় তার ছাত্র বের হয়ে যায়। মাঝে মাঝে তাকে বেশ অস্বস্তিতে পড়তে হয়। একবার সান্তাহার যাচ্ছিলেন, ট্রেনে প্রচণ্ড ভিড়, টিকিট চেকার উঠেছে। টিকিট নেই, যাত্রীর সংখ্যাই বেশি। টিকিট চেকার দিব্যি বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে 1 টাকা 2 টাকা করে নিয়ে নিচ্ছে। তার ভাব দেখে মনেই হচ্ছে না যে কাজটা অন্যায় এবং এরকম প্রকাশ্যে করাটা ঠিক হচ্ছে না। এক পর্যায়ে কবির সাহেব বললেন, আপনি কি করছেন এসব? টিকিট চেকার রাগী মুখে তার দিকে তাকালো। পর মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে থেমে বলল, স্যার আপনি? এগিয়ে এসে সালাম করল। তুমি কি বাবা আমার ছাত্র? জি স্যার। তুমি তো আমাকেও লজ্জা দিলে বাবা। তোমার মতো ছাত্র তৈরি করল যে মাস্টার, সে কেমন মাস্টার? টিকিট চেকার গাড়ির দরজার কাছে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি দেখে কবির সাহেবের নিজেরই একটু খারাপ লাগতে লাগল। কিছু না বললেই হতো। মুখের কথায় কি আর অন্যায় বন্ধ হয়? দোষ তো তার একার না। লোকগুলো বিনা টিকিটে উঠল কেন? প্রথম অন্যায় তো করেছে যাত্রীরা।
দেশের সব মানুষে কি অসৎ হয়ে যাচ্ছে? নীতিবোধ নেই, ন্যায় অন্যায় বিচার নেই। সান্তাহার স্টেশনের ট্রেন বদলের জন্যে কবির সাহেব নামলেন। টিকিট চেকার ছাত্র এসে উপস্থিত। কথা নেই বার্তা নেই, সুটকেস উঠিয়ে নিল হাতে। ব্যাপার কি? বাসায় যেতে হবে স্যার। আমি তো রংপুর যাব, কিছুক্ষণের মধ্যেই গাড়ি। রাতের বেলা যাবেন স্যার, রাতে একটা ট্রেন আছে। আজ বাবা বাদ দেয়া যায় না? না স্যার, আমার অনেক দিনের শখ আপনাকে সাথে নিয়ে একবেলা 4টা ভাত খাই। আপনি বোধহয় স্যার আমাকে চিনতে পারেননি। না, আপনি স্যার পুরো 1 বছর আমার কলেজের পড়ার খরচ দিয়েছেন। প্রতি মাসের 3 তারিখে আপনার কাছ থেকে নিয়ে আসতাম। যেতে হলো তাকে। গিয়ে মনে হলো ছেলেটি তাকে ইচ্ছে করেই বোধহয় এনেছে। বিশাল পরিবার, নিজের স্ত্রী ছেলেমেয়ে ছাড়াও 3টি বড় বড় বোন, 2টি ভাই, বাবা মা, সবাই মিলে 2 কামরার রেলের কোয়ার্টারে আছে। কবির সাহেবের বেশ মন খারাপ হয়ে গেল। ছেলেটি রাতে তাকে ট্রেনে তুলে দিল। মৃদুস্বরে বলল, বড় কষ্টে আছি স্যার, আপনি স্যার আমাকে বলেন আমি কি করব। তিনি কিছু বলতে পারলেন না। মাঝে মাঝে দারুণ সব অস্বস্তিতে পড়তে হয়। ভৈরবেও এই জাতীয় অবস্থা হল। পানি খেতে গিয়ে তিনি আটকা পড়লেন। কোনো কিছুর বাড়াবাড়ি তার পছন্দ না। ফজল সেই জিনিসটি করতে লাগল। তাকে বসিয়ে রেখে, একটু আসি স্যার বলেই উধাও হয়ে গেল এবং ফিরে এলো প্রকাণ্ড একটা রুই মাছ নিয়ে। কবির সাহেবের বিরক্তির সীমা রইল না। তার ঢাকা যাবার দরকার। দুপুরবেলা পিয়ন একটি রেজিস্ট্রি চিঠি দিয়ে গেছে। খামের উপর লেখা নীলুফার ইয়াসমিন, ইংরেজিতে টাইপ করা ঠিকানা। নীলু খুবই অবাক হল। কে তাকে রেজিস্ট্রির চিঠি দেবে? বিয়ের আগে চিঠি আসত, আজে বাজে সব কথার চিঠি। তোমাকে আজ দেখলাম কলেজে যাচ্ছ, যেন কোনো রাজকন্যা পথ ভুলে এসেছে। জানো, তোমার কথা ভেবে রাত্রে আমার ঘুম হয় না। রাত জেগে জেগে জীবনানন্দ দাশের কবিতা পড়ি, চুল তার কবেকার। এই চিঠিও সেরকম কিছু নাকি? নীলু ভয়ে ভয়ে খাম খুলল। ইংরেজিতে টাইপ করা একটা চিঠি। মার্ক অ্যান্ড ফিশারের জেনারেল ম্যানেজার লিখেছেন, তোমাকে জানানো যাচ্ছে যে মার্কস অ্যান্ড ফিশারের পারচেজ ডিভিশনে জুনিয়র অ্যাপ্রেন্টিস অফিসার হিসেবে তোমাকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। চাকরির শর্তাবলী নিম্নরূপ। পছন্দ হলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে তোমাকে কাজে যোগ দেবার জন্য অনুরোধ করা যাচ্ছে। সহজ ইংরেজি, অর্থ না বোঝার কিছু নয়। তবু নীলুর মাথায় ঢুকছে না। সে পরপর 4 বার চিঠিটা পড়ল। মার্কস অ্যান্ড ফিশার চাকরির জন্য কোনো দরখাস্ত সে করেনি। শুধু মার্কস অ্যান্ড ফিশারে কেন, কোথাও করেনি। বন্যার চাপাচাপিতে সে তার মামার কাছে গিয়েছিল। চাকরির চেষ্টা বলতে ওইটুকুই। বন্যা অবশ্য একদিন এসে সাদা কাগজে তার দস্তখত নিয়ে গেছে। সার্টিফিকেট, মার্কশিট নিয়েছে ফটোকপি করবার জন্যে। কোথায় কোথায় নাকি পাঠাবে। তাই দেখেই চাকরি হয়ে যাবে? ইন্টারভিউ কিচ্ছু লাগবে না? বাংলাদেশ এমন সোনার দেশ হয়ে গেছে? নাকি কোনো রহস্য আছে এর মধ্যে? হয়তো এই নীলুফার ইয়াসমিন সে নয়, অন্য কেউ। ভুল ঠিকানায় এসেছে, কিংবা ফাঁদ টাদ পেতেছে কেউ। সে জয়েন করতে যাবে আর অমনি তাকে ধরে পাচার করে দেবে পাকিস্তানে বা সিঙ্গাপুরে। গতকালের পত্রিকাতেই আছে 10টি মেয়েকে পাচার করেছে পাকিস্তানে। ধরা পড়ে তারা এখন আছে লাহোরের এক জেল হাজতে। একটি মেয়ের ছবিও ছাপা হয়েছে, কেমন বউ বউ চেহারা, দেখলেই আদর করতে ইচ্ছে করে। রুমা নাম। সারাটা দুপুর নীলুর অস্বস্তিতে কাটল। চিঠিটা কাউকে দেখানো যাচ্ছে না। বাসায় রফিক অবশ্য আছে, তাকে এখনই কিছু বলা ঠিক হবে না। হইচই চেঁচামেচি শুরু করবে। ব্যাপারটা পুরোপুরি না জেনে কাউকে কিছু না বলাই ভালো। বন্যাকে টেলিফোন করা যায় অবশ্য, সে সবচেয়ে ভালো বলতে পারবে। রশিদ সাহেবের বাসায় নতুন টেলিফোন এসেছে, বন্যার টেলিফোন নাম্বারও লেখা আছে। কিন্তু দুপুরবেলা বেরোতে গেলেই মনোয়ারা 1000টা প্রশ্ন করবেন, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, দরকারটা কি। তবে মনোয়ারা খাওয়া দাওয়া শেষ হলেই ঘুমোতে যাবেন, সেই সময় যাওয়া যায়। নীলু তার শাশুড়ির ঘুমের জন্য অপেক্ষা করতে লাগল। বন্যাকে টেলিফোনে পাওয়া গেল। মার্কস অ্যান্ড ফিশারের কথা শুনেই বলল, সেই অফিসেই তো তোকে নিয়ে গেছিলাম, মামার অফিস। নামটাও মনে নেই, গাধা নাকি তুই?
জয়েন করব? করবি না মানে? এত ঝামেলা শুধু শুধু করলাম। কতবার যে মামার কাছে গিয়েছি সেটা আমি আর মামা জানে। আমার কেন জানি শুধু ভয় ভয় লাগছে। ভয় ভয় লাগার কি আছে এর মধ্যে? অফিসের চাকরি, পারবো টারবো না, সবার বকা খাবো। বাজে কথা বলিস না তো, একদম চড় খাবি। বাসার সবাই কিভাবে নেবে কে জানে। যেভাবে ইচ্ছা নেই, কিচ্ছু আসে যায় না। শাশুড়ি হয়তো রেগে যাবেন। বেতন পেয়ে একটা গরদের শাড়ি কিনে দিবি, দেখবি সব রাগ জল হয়ে যাবে। উঠতে বসতে তখন শুধু বোমা বোমা করবে। বন্যা খুব হাসতে লাগলো। এটা কোনো হাসির ব্যাপার নয়। হয়তো শেষ পর্যন্ত শফিকই বলে বসবে, এত ছোট বাচ্চাকে রেখে চাকরি করবে কি? ওকে কে দেখবে? তাছাড়া সে রাজি হলেও কি নীলু পারবে টুনিকে রেখে অফিস করতে? রফিক বাসায় ফিরল 9টার দিকে। তার মন টোন ভালো নেই। চাকরির ব্যাপারে একজনকে ধরার কথা ছিল, ধরা যায়নি। এক্ষুনি আসবেন করে 3 ঘন্টা বসিয়ে রেখে বলেছে আজ মঙ্গলবার, খেয়ালই ছিল না। মঙ্গলবারে তো তিনি আসেন না। আপনি ভাই মঙ্গলবার ছাড়া অন্য যে কোনো একদিন আসেন। রফিক বহু কষ্টে রাগ সামলে বলেছে, আমি কাল আসব। কাল গেলেও লাভ হবে না, তবু যেতে হবে, কারণ এই লোক একজন মন্ত্রীর ফুফাতো ভাই। তাকে ধরে মন্ত্রী পর্যন্ত পৌঁছাতে হবে। রফিক বাসায় ফিরেই খেতে বসল। তার খুব খিদে পেয়েছে। ডাল আর আলু ভাজা, অত্যন্ত উচ্চমানের খাবার দেখছি ভাবি। নীলু বলল, বাজার হয়নি আজ। একটা ডিম ভেজে নিয়ে এসো। ডিম নেই ঘরে, থাকলে ভেজে দিতাম। রফিক প্লেট সরিয়ে উঠে দাঁড়াল। এসব ফালতু জিনিস আমার পক্ষে খাওয়া সম্ভব না। না খেয়ে থাকবে? হ্যাঁ, খাবার যা দিয়েছ সেটা খাওয়ার না খাওয়ার সমান। নীলু আর কিছু বলল না। রফিকের মধ্যে এই ছেলে মানুষইটা আছে। এই বয়সে খাবার নিয়ে রাগ করে কেউ? মনোয়ারা এসে বললেন, রফিক কি না খেয়ে চলে গেল বৌমা? জি। জানোই তো সে এসব আজে বাজে খাবার খেতে পারে না। একটা ডিম এনে রাখলে না কেন? কাকে দিয়ে আনাবো বলেন? বাবার পায়ে ব্যথা, শুয়ে আছেন। ও এখনো অফিস থেকে ফেরেনি। মনোয়ারা বিরক্ত হয়ে বললেন, কি মুখে মুখে তর্ক করছো? আনিস ছোটটাকে বললেই তো এনে দেয়। চেষ্টা থাকলে একটা উপায় হয়, সেই চেষ্টাই নাই। নীলু কিছু বলল না। মনোয়ারার মেজাজ চড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই সমস্ত রাগ গিয়ে পড়ল রফিকের ওপর। সম্রাট জাহাঙ্গীর মোগলাই খানা ছাড়া খেতে পারেন না। পরের ওপর খাওয়া তো টের পায় না। নিজের রোজগারে যখন খাবে তখন বৌমা তুমি দেখবে আলু ভর্তা দিয়ে সোনামুখ করে ভাত খাচ্ছে। শাহানশার জন্য দুপুর রাতে গিয়ে ডিম কিনে আনতে হবে? কি আমার ডিম খানেওয়ালা? নীলু মৃদুস্বরে বলল, মা ও শুনবে। শুনলে শুনবে, আমি কেউ রাগের তোয়াক্কা করি নাকি? কানে ধরে বের করে দেব না? চাকরি বাকরি না পেয়ে তেল বেশি হয়ে গেছে, তেল কমানো দরকার। রফিক শোবার আয়োজন করছে। নীলু এসে দরজার পাশে দাঁড়াল। ঘুমিয়ে পড়েছ রফিক? না। আসবো ভেতরে? ইচ্ছে করলে আসতে পারো। নীলু ভেতরে ঢুকল। রফিকের মুখ অস্বাভাবিক গম্ভীর। মনোয়ারার কাটা কাটা কথা নিশ্চয়ই কানে গিয়েছে। নীলু বলল, খিদে নিয়ে ঘুম আসবে না, ভাত দিয়েছি, ভাত খেতে এসো। রফিক জবাব দিল না। তোমার বিখ্যাত ডিম ভাজাও আছে, আনিসকে পাঠিয়ে ডিম আনানো হয়েছে। কেন এমন ছেলে মানুষই করো রফিক? এসো প্লিজ। রফিক খাবার ঘরে এলো কোনো রকম আপত্তি না করেই। নীলু খেতে বসল রফিকের সঙ্গে। তুমি খাওনি? না। রফিক হালকা হালকা গলায় বলল, সবসময় এমন ভালো মেয়ে সাজতে চাও কেন ভাবি? আমার জন্য অপেক্ষা করার দরকার ছিল না। নীলু কিছু বলল না। রফিক গম্ভীর গলায় বলল, আমি যদি না খেতাম তুমিও কি না খেয়ে থাকতে? কি জানি, জানি না। না না, বলতে হবে তোমাকে। আমার প্রচণ্ড খিদে লেগেছে, আমি খেয়ে নিতাম। দ্যাটস গুড। বাঙালি মেয়েদের একটা প্রবণতাই হচ্ছে ভালো মানুষের ভান করা। ভান আমি দু চোখে দেখতে পারি না। তোমার মধ্যেও প্রচুর ভান আছে। আছে নাকি? অফকোর্স আছে, থাকতেই হবে। নীলু প্রসঙ্গ পাল্টে মৃদুস্বরে বলল, একটা খবর আছে রফিক।
খারাপ খবর না ভালো খবর? বুঝতে পারছি না, বলো শুনি। আমি একটা চাকরি পেয়েছি। কি পেয়েছ? চাকরি, মার্কস অ্যান্ড ফিশারে জুনিয়র অ্যাপ্রেন্টিস অফিসার। বেসিক পে ১৬০০ টাকা, হাউস রেন্ট, মেডিকেল আছে, যাতায়াতের জন্য অ্যালাউন্স আছে। ঠাট্টা করছো তুমি? না, ঠাট্টা না। খাওয়া শেষ করো, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাচ্ছি। রফিক অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যি বলছো ভাবি? হ্যাঁ, আজই পেয়েছি, কাউকে বলিনি এখনো। ভাইয়াকেও না? না, তাকে বলবো ভেবেছিলাম, সে এসেই শুয়ে পড়েছে। তার শরীর ভালো না, ঘুমোচ্ছে বোধহয়। ভাইয়াকে ডেকে তোলো এবং খবরটা দাও, দেখবে চাঙ্গা হয়ে উঠেছে। নীলু চুপ করে রইল। রফিক বলল, ভাইয়ার জন্য যেটা কি পরিমাণ রিলিফ হবে তুমি বুঝতেই পারছো না ভাবি। ভয়ে আধমরা হয়ে আছো। ভাইয়াকে খবরটা দাও, দেখবে তোমার কোমর ধরে ওরিয়েন্টাল ডান্স করবে। নীলু হেসে ফেলল। রফিক বলল, এখন থেকে ভাবি আমার চাকরি না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২০০ টাকা করে হাত খরচ দেবে। তোমার নিজের বেতনের টাকা থেকে দেবে। আমার অবস্থা টাইট। শফিক জেগেই ছিল। নীলু এসে দেখল টুনিকে সরিয়ে এক পাশে দেয়া হয়েছে। শফিক তার পাশে নীলুর জন্য জায়গা রেখেছে। নীলু একটা দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করল। সমস্ত ব্যাপারটার মধ্যে অপমান এবং অবহেলা আছে। আজ রাতে শফিকের নীলুকে প্রয়োজন, কাজেই টুনিকে একপাশে সরিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল এই প্রয়োজন হয়তো থাকবে না, টুনি ঘুমোবে দুজনের মাঝখানে। শফিক বলল, কটা বাজে? ১২:১০। ঘুমোনি এখনো? ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। শফিক নীলুকে তার কাছে টানল। নীলু মৃদুস্বরে বলল, আমি একটা চাকরি নিলে কেমন হয়? হঠাৎ চাকরির কথা বলছো কেন? বলো না কেমন হয়। অনেকগুলো বাড়তি টাকা আসে সংসারে, যা অবস্থা। চাকরিটা তোমাকে দেবে কে? বাজারের অবস্থা তো জানো না। রফিককে দেখছো না, এমএ পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরছে। নীলু বলল, আচ্ছা ধরো যদি পাই তাহলে? তাহলে কি? তাহলে কি চাকরিটা নেব? তোমার শখ হলে নেবে। শখ বলছো কেন? এটা কি প্রয়োজন না? শফিক কিছু বলল না। চাকরির প্রসঙ্গে কথা চালিয়ে যেতে তার ইচ্ছা করছে না। তারা বাতি নিভিয়ে ঘুমোতে গেল ১টার দিকে। বৃষ্টি হচ্ছে বাইরে, ঝমঝম শব্দ হচ্ছে বৃষ্টির। এই বছর বর্ষা নেমেছে ভালো। নীলু টুনিকে বুকের কাছে টেনে নিয়ে বলল, আমি কিন্তু একটা চাকরি পেয়েছি, মার্কস অ্যান্ড ফিশারে। আমার এক বন্ধু বন্যা, সে জোগাড় করে দিয়েছে। শফিক কিছু বলল না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শুধু। আগস্ট মাসের প্রথম সপ্তাহে জয়েন করবার কথা। করব? চাকরি পেয়েছো এই কথাটা আগে বললেই পারতে, এত ভনিতা করছিলে কেন? তোমার কি ইচ্ছা না আমি চাকরি করি? ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপার না। চাকরি করতে চাও করবে, ভনিতা করবে না। মেয়েলি ভনিতা আমার ভালো লাগে না। মেয়ে মানুষ মেয়েলি ভনিতাই তো করব। আর কোনো কথা হলো না। রাত বাড়তে লাগল। ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে। প্রচণ্ড শব্দে বাজ পড়ল কাছেই। ছোট টুনি ঘুমের মধ্যেই চমকে উঠল। নীলু তাকে কাছে টেনে নিল। মনে মনে বলল, পৃথিবীতে যদি কেউ আমাকে ভালো না বাসে তাতে কোনো ক্ষতি নেই, তুই ভালোবাসবি। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার আমার দরকার নেই, একজনের ভালোবাসা পেলেই হবে। নীলুর ঘুম আসছে না, সমস্ত শরীরে ক্লান্তি, অথচ চোখে ঘুম নেই। নীলু মনে মনে মেয়ের সঙ্গে কথা বলতে লাগল। বুঝলি টুনি, আমি একজন খুব অসুখী মানুষ। বাইরে থেকে সেটা কেউ বুঝতে পারে না। সবাই ভাবে, বাহ, নীলু মেয়েটা তো খুব সুখী হয়েছে, স্বামী, কন্যা, শ্বশুর শাশুড়ি নিয়ে কি চমৎকার মিলেমিশে আছে। এরকম সুখ কিন্তু আমি চাইনি রে পাগলি। আমি অন্যরকম সুখ চেয়েছিলাম। এমন একজন স্বামী চেয়েছিলাম যে সবসময় তার পাশে আমার জন্য জায়গা রাখবে, শুধু বিশেষ বিশেষ রাতে রাখবে না। আজ নীলুর একটি বিশেষ দিন, চাকরিতে যোগ দেবার তারিখ। সকাল ৯:৩০ শফিক বলল,
এসো খেয়ে নেই। নীলুর লজ্জা লাগতে লাগলো। সে বলল, তুমি খেয়ে নাও। খাবে না? ইচ্ছে করছে না, ক্যান্টিনে কিছু খেয়ে নেব। খেতে বসল শফিক একাই। নীলু বসল তার সামনের চেয়ারে। মনোয়ারা খাবার এগিয়ে দিচ্ছেন, তার মুখ গম্ভীর। তিনি নীলুর দিকে একবারও তাকাচ্ছেন না। রফিক বলল, এখানে বসে আছো কেন? তৈরি হও। নীলু তৈরি হয়েই ছিল, তবু উঠে পড়ল। হোসেন সাহেব শোবার ঘরে বসে পত্রিকা দেখছিলেন। নীলুকে ঘরে ঢুকতে দেখে হাসি মুখে তাকালেন। তৈরি নাকি মা? হ্যাঁ। নীলু পা ছুঁয়ে সালাম করল। হোসেন সাহেব দরাজ গলায় বললেন, ফি আমানিল্লাহ মা, ফি আমানিল্লাহ। নীলু একটু ইতস্তত করতে করতে বলল, বাবা, আমার এই চাকরি করতে যাওয়া নিয়ে কি আপনার কোনো আপত্তি আছে? হোসেন সাহেব অবাক হয়ে বললেন, আপত্তি থাকবে কেন? মা বোধহয় খুব একটা পছন্দ করছেন না। এখন না করলেও পরে করবে। ওনার উপর অনেক ঝামেলা পড়বে। ও সহ্য হয়ে যাবে। আর তাছাড়া টুনি তো বিরক্ত করে না, আমি দেখব টুনিকে। যাই তাহলে বাবা। যাও মা, 10 বার ইয়া মোকাদ্দেমু পরে ডান পা আগে ফেলে ঘর থেকে বেরোবে। মনোহরা শেষ পর্যন্ত গম্ভীর হয়েই রইলেন। বউয়ের চাকরির ব্যাপারটি তিনি গোড়া থেকেই অপছন্দ করে এসেছেন। শফিককে বেশ কয়েকবার বলেওছেন, কিন্তু শফিক কোনো উত্তর দেয়নি, যেন এই ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। কিছু জিজ্ঞেস করলে শফিক এমন ভাব করে যেন এর উত্তর দেয়াটা জরুরি নয়। গতকাল রাতেই তিনি শফিককে ডেকে বললেন, এই বয়সে সংসার সামলাবো আমি কি করে? শফিক হাই তুলে বলেছে, অসুবিধা হবে না, কাজের একটা লোক তো আছে। ওই লোককে আমি এক্ষুনি বিদায় করব। কেন? এত বড় জোয়ান কেউ একটা বাসায় রাখে? কোনোদিন সবাইকে খুন করে জিনিসপত্র নিয়ে ভাগবে? ওকে তাড়ালেই তো তোমার অসুবিধা হবে মা। হোক অসুবিধা। মনোহরা কাজের লোকটিকে সত্যি সত্যি বিদায় করে দিলেন। এতেও শফিক কিছু বলল না। ছেলের সংসারে থাকার কাল কি তার শেষ হয়েছে? বোধহয় হয়েছে। রফিক নীলুকে অফিস পর্যন্ত এগিয়ে দিতে গেল। সে তার স্বভাব মতো বকবক করছে। নীলুর কথা বলতে ইচ্ছা করছে না, তবুও বলতে হচ্ছে। রফিক সঙ্গে থাকলে কথা না বলে থাকা মুশকিল। কি ভাবি, গ্লুমি হয়ে আছো কেন? আজকে তোমার খুশির দিন, আনন্দ ফুর্তি করো। কি আনন্দ ফুর্তি করব? গান টান গাও। কি যে পাগলের মতো কথা বলো। আমি হলে তাই করতাম। রিকশায় যেতে যেতে গান ধরতাম। কি আনন্দ চারিধারে, কি আনন্দ চারিধারে। টুনিকে ছাড়া এতক্ষণ থাকতেই পারবো না। খুব পারবে। আর এত ভয় পাচ্ছ কেন? আমরা সবাই দেখব, চোখে চোখে রাখব। সারাদিন তো তোমার দেখাই পাওয়া যায় না, তুমি আবার কি চোখে চোখে রাখবে? আমি না রাখলে অন্যরা রাখবে। রফিক সায়েন্স ল্যাবরেটরিতে নেমে গেল। মতিঝিল পর্যন্ত তার যাবার কথা। সায়েন্স ল্যাবরেটরিতে এমনভাবে লাফিয়ে গাড়ি থেকে নামল যেন খুব জরুরি একটা কাজের কথা মনে পড়েছে, অথচ তেমন কোনো কাজই নেই। রাস্তায় হাঁটা। এই হাঁটার মধ্যেই পরিচিত অর্ধপরিচিত কারোর সঙ্গে দেখা হওয়া। এই রফিক না? হ্যাঁ। চিনতে পারছিস? না। বলিস কি, আমি ইয়াসিন, তোর সঙ্গে কলেজে পড়তাম। ও ইয়াসিন, কেমন আছিস? ভালো, এখন বিটিসিতে আছি। গুড। বেতনপত্র মন্দ না, 3টা বোনাস আছে। আসিস একদিন আমার এখানে, ফ্রি সিগারেট দেব। খাস তো সিগারেট? খাই। আসিস তাহলে অফিসে। আচ্ছা, আসব। অফিস কোথায় কিছুই না বলে চলে গেল ইয়াসিন। অনেক দিনের পুরনো পরিচিতদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু অবশ্য আশা করা যায় না। ইউনিভার্সিটির বন্ধুরাই যেখানে দায়সারা গোছের কথা বলা শুরু করেছে। সেদিন করিমের সঙ্গে দেখা। সুন্দর একটা মেয়ে নিয়ে নিউ মার্কেটে ঘুরছে। হাঁটার ভঙ্গি দেখলেই বলে দেয়া যায় নতুন বিয়ে। সঙ্গের মেয়েটি তারই স্ত্রী, অন্য কারণ নয়, এটা বোঝানোর প্রবল চেষ্টা, গর্বিত দৃষ্টি। রফিক দূর থেকে ডাকল, করিম নাকি? করিম অনুৎসাহের সঙ্গে এগিয়ে এলো। স্ত্রীকে নিয়ে আসতে পারত, তা এলো না। সুন্দরী মেয়েটি ঘাড় কাত করে বইয়ের দোকানে বই দেখতে লাগল। কিরে, বিয়ে করেছিস নাকি? হুট করে হয়ে গেল, কাউকে খবর দিতে পারিনি। তুই আছিস কেমন? ভালোই।
দাড়ি টাড়ি যেভাবে বড় করছিস দরবেশ হয়ে যাচ্ছিস মনে হয়। চেষ্টা করছি। আর চাকরি বাকরি? হবে হবে করছে। যা তুই, তোর বউ বিরক্ত হচ্ছে। করিম প্রায় ছুটে গেল তার পুতুল পুতুল স্ত্রীর কাছে। সময় বদলে যাচ্ছে, পুরনো বন্ধুত্বের গাঁথুনি আগলা হয়ে যাচ্ছে। আর 5 বছর পর একজন অন্যজনের মুখের দিকে তাকিয়ে শুধু বলবে, কেমন, ভালো? ব্যাস, ফুরিয়ে গেল। দুপুরে রফিক নীলুর খোঁজ নিতে গেল। হাসি মুখে বলল, এলাম দেখতে কাজকর্ম। দেখতে এলাম কাজকর্ম কেমন আগাচ্ছে। নীলুর জন্য ছোটখাটো ছিমছাম একটা ঘর, টেবিলের উপর একটা টেলিফোন। রফিক চোখ কপালে তুলে বলল, টেলিফোন আছে নাকি? সবার টেবিলই আছে, PABX, ডিরেক্ট লাইন না। খুব মালদার পার্টি মনে হচ্ছে। নীলুর লজ্জা করতে লাগল। কাজকর্ম শুরু করেছ নাকি? না, প্রথম দিন কাজকর্ম কিছু নেই, এটা ওটা শিখছি। দুপুরবেলা ঘুরঘুর করছো কেন? বাসায় গিয়ে খাওয়া দাওয়া করো। তোমাদের এখানে খাওয়ার ব্যবস্থা নেই? ক্যান্টিন ফ্যান্টিন কি আছে? আছে, চলো যাই। ক্যান্টিন দেখে রফিক মুগ্ধ হয়ে গেল। নিচু গলায় বলল, কাজ করলে এইসব বিদেশি ফার্মেই কাজ করতে হয়। ভাবি, আমার জন্য একটু ট্রাই করবে? বস টসদের ভজিয়ে ভাজিয়ে বলবে আমার কথা। ওরা কি আমার কথা শুনবে? এখন না শুনুক, বছর খানিকের মধ্যেই শুনবে। তোমার কাজকর্মে খুশি হয়েই ওরা শুনবে, শুনতেই হবে। তোমার ধারণা আগামী 1 বছরের মধ্যে তোমার চাকরি হচ্ছে না? অবস্থা যা দাঁড়িয়েছে তাতে তো সেরকমই মনে হচ্ছে। অবস্থা সুবিধার না ভাবি। হাল ছেড়ে দিচ্ছ নাকি? এখনো ছাড়িনি, ধরেই আছি। তবে ধরে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে গেছে। রফিক উঠে দাঁড়ালো। নীলু বলল, যাচ্ছ কোথায় এখন? এক বন্ধুর বাসায়। এখন কি কারো বাসায় যাওয়ার সময়? আনএমপ্লয়েডদের সময় অসময় বলে কিছু নেই। তোমার বন্ধুকে আনএমপ্লয়েড? রফিক কোনো জবাব দিল না। সে হেঁটে হেঁটে চলে এলো পুরন ঢাকায়। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ 6ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।